নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। সহজ জীবন কঙ্কনার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমাদের বৃন্দাবনে তৃতীয় দিন এবং তৃতীয় দিন আমরা পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম, যেটা আগে আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছি। এবং অনেকগুলো মন্দির না, তো একটা ভিডিওতে শেয়ার করলে সেটা ভালো লাগবে না, তাই আমি ছোট ছোট করে ভিডিওগুলো শেয়ার করছি। তো আজকে যাচ্ছি, মানে এখন যাচ্ছি আর কি, বহু আকাঙ্ক্ষিত যে বৃন্দাবনের তালগাছ যে মন্দিরে রয়েছে রঞ্জনাথ টেম্পলে, সেখানে। তো সেইখানে যাওয়ার জন্য মানে আজকে আমরা পুরোটাই কিন্তু কোনো গাড়ি বা কোনো কিছু আমরা ভাড়া করিনি, আমরা ওই পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমেই কিন্তু গিয়েছিলাম। তো আমরা এর আগে যে মন্দিরে ছিলাম সেখান থেকে আবার একটি টোটো ভাড়া করে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছিলাম। এবং এখানে টোটো ভাড়া আমার কাছে রিজনেবলই লেগেছে, কারণ এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট, সেখানে আমাদের মতন তো এরকম ইউজ টু হবে না ভাড়াগুলো, তাও সেই তুলনায় অনেকটাই কম। তো আমরা রঞ্জনাথ টেম্পলে পৌঁছে গেছিলাম এবং তারপরেই কিন্তু ওখানে অনেকগুলো দেখার জায়গা ছিল এবং ওইগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছিলাম সোনার তালগাছের কাছে, যেটা আমরা খুবই ছোটোবেলা থেকে শুনে এসেছি। বা আগে যেনারা আমাদের আগে যারা বৃন্দাবন দর্শন করেছেন তাদের কাছেও এটা একটা খুবই দেখার বিষয় ছিল বা আলোচ্য বিষয় ছিল, যে সোনার টেম্পল দেখা। তো সোনার টেম্পল দেখার আগে এই ঘরগুলো বানানো হয়েছিল, যেখানেও কিছু পালকি বা আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা ঘোড়ার মূর্তি, এগুলো কিন্তু করে রাখা হয়েছে। এগুলো মনে হয় পিতল বা কাঁসা এরকম কিছু ধাতু বা মেটাল দিয়ে এগুলো তৈরি। তো এগুলো দেখতে বেশ সুন্দর, আর এগুলো এক একটা ঘরের মধ্যে ছিল। তো যেগুলো দেখার পরে কিন্তু আমরা সোনার টেম্পলটা দেখতে পেয়েছিলাম। তো এটা প্রথম যেদিক দিয়ে ঢুকলাম, এটা অ্যাকচুয়ালি চারদিক দিয়ে গেট ছিল। তো আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়েও যাওয়া যায়, অন্যান্য দিক দিয়েও যাওয়া যায়, তবে ওই গেটগুলো সেই দিনকে বন্ধ ছিল। এই যেটা আমরা বলছিলাম যে সোনার তালগাছ, যেটা দেখে আমি একটু মর্মাহতই ছিলাম, কারণ সোনার তালগাছটা ঠিক সোনার মতন এখন আর নেই, তবে এখন এরকমই রয়েছে। এখন যেনারাই বৃন্দাবন দর্শন করতে যাবেন তারাও এরকমই সোনার তালগাছ দেখতে পাবেন। তো সেটা দেখার পর আমরা চলে এসেছিলাম মন্দিরের ভেতরটা দেখতে। তো মন্দিরের ভেতরটা মানে এটা যেটা আমি দেখতে পেয়েছি, বৃন্দাবনে বলা হচ্ছে যে সবচাইতে বড় যে মন্দির সেটাই কিন্তু রঙ্গনাথ টেম্পল। তো এইখানে সোনার তালগাছ তো অবশ্যই ছিল এবং তার সঙ্গে কিন্তু এই জিনিসগুলোও ছিল, যেগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে। আর সোনার তালগাছটা দেখে সত্যিই খুব মর্মাহত আমি, কারণ হচ্ছে আগে আমি যে গল্পও শুনেছিলাম আমার দাদু বা সেই স্থানীয় লোকেদের কাছ থেকে, যেনারা বলেছিলেন যে সোনার পাতা রয়েছে, তাল রয়েছে, কিন্তু সেগুলোর কিছুই নেই। তো যাই হোক, যেটা আছে সেটাই আপনাদের দর্শন করালাম এবং আমিও দর্শন করলাম। তো এখানে দেখুন একটি ঘর বানানো হয়েছে, যে ঘরটার মধ্যে মানে যে আমাদের ঠাকুর মানে শ্রীকৃষ্ণের কয়েকটি লীলা এবং রামায়ণের তরফ থেকেও কয়েকটি লীলা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে কিন্তু আরও অনেক কিছুর সমস্ত কিছুই ছিল, যেগুলো নিচে হিন্দিতে লেখা। কয়েকটা আমি পড়তে পেরেছি, সবকটা তো আমার পক্ষে পড়াটা সম্ভব না, কারণ আমি অত ভালো হিন্দি পড়তে পারি না, মোটামুটি পারি। তো এইখানে দেখুন যে শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন, বাসুদেব ওনাকে নিয়ে যাচ্ছেন যমুনা নদী পার করে, সেটাই এখানে দেখানো হয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখুন এখানে যে ওই জিনিসগুলো কিন্তু এই মোশনের মাধ্যমে কিন্তু সমস্তটা দেখাবে। এরপর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাভারতের একটি দৃশ্য, মানে যে বস্ত্রহরণ যেটা আমরা জানি দ্রৌপদীর করা হয়েছিল, তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এবং শ্রীকৃষ্ণ তাকে যে কাপড় দিয়ে তার লজ্জা নিবারণ করেছিলেন সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে। আর তারপরেও এক একটা নানা রকম জিনিস এখানে এরকমভাবে বেশ মূর্তিগুলো এরকম মুভিং আর কি, যেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। এটা বেশ অভিনব লাগলো, কারণ আমাদের ওখানেও কৃষ্ণনগরে এরকম মূর্তি তো আমরা দেখতে পাই, হয়তো এর চাইতে ভালোও মূর্তি আমরা দেখতে পাই, কিন্তু এই মুভিং ব্যাপারটা আমাদের ওখানে থাকে না, যেটা দেখতে খুব সুন্দর লাগছে, যেটা এখানকার আর কি আমার মনে হয় বিশেষত্ব। তো এরকম করে কয়েকটি দৃশ্য এরকমভাবে দেখানো হচ্ছে, যেটা ওই যে আমি আগের দিন আপনাদের ভিডিওতে বলেছিলাম যে গোবর্ধন পাহাড়টা কিন্তু তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ কেরি আঙুলের মাধ্যমে এবং তার নিচে আশ্রয় দিয়েছিলেন সমস্ত ব্রজবাসীকে। সেই লীলাটাই কিন্তু এখানে এনারা এই পুতুলের মাধ্যমে তুলেছেন, যেটাও দেখতে খুব সুন্দর লাগছে।
আর এটাও আমার যেটা মনে হয়েছে, যদিও ওই নিচে কী লেখা ছিল সেটা আমি পড়তে পারিনি, আমার মনে হয় যশোদা ওই শ্রীকৃষ্ণকে যে দোলানো হয় বাচ্চাদের, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছিল। এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা ওই রাবণের সঙ্গে রামের যে যুদ্ধ, মানে এটা আবার রামায়ণ থেকে তুলে ধরা হয়েছে। তো আমাদের এই পুরাণ তথ্য মেনেই কয়েকটি দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলোর সঙ্গে আমরা ছোটোবেলা থেকেই পরিচিত। আমি অবশ্য সবগুলোর সঙ্গে পরিচিত ছিলাম না, তো যাই হোক এটার সঙ্গে অবশ্যই পরিচিত আমরা সবাই। এটা খুবই আমাদের ছোটোবেলা থেকে আমরা জানি এই ব্যাপারটা। তো দেখুন বেশ সুন্দর লাগছে। আর এটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত, এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের রাস। তো যে রাস আমাদের নবদ্বীপ এবং শান্তিপুর যার জন্য বিখ্যাত, সেই রাস এখানে পালিত করা হচ্ছিল এই পুতুলগুলোর মাধ্যমে, যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে এই মন্দিরটা আরও বেশি দর্শন করে নিচ্ছিলাম আস্তে আস্তে। আর এটাও বেশ সুন্দর, দেখুন এটা কি সুন্দর, এই হাতি এবং কুমিরের এই ব্যাপারটা, এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই আবার চলে এসেছি রাসের কাছে। তো এই রাস দেখতে তো আমাদের সবারই ছোটোবেলা থেকে খুবই আলোচ্য, এবং আমরা গল্প শুনে বড় হয়েছি এই রাসের, যার জন্য আমাদের নবদ্বীপ শান্তিপুর বিখ্যাত। তো সেই রাস এখানে এরকমভাবে এনারা তুলে ধরেছেন, যেটা দেখতে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর বিশেষ করে ভালো লেগেছে কারণ হচ্ছে এই প্রত্যেকটি মডেল এরা কিন্তু মুভিং, খুব সুন্দর লাগছে। আর একদম মাঝখানে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধারানী। তো চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে অন্য দর্শনীয় জিনিসগুলোর দিকে এগিয়ে যাই। এটা কিন্তু ওই যে অমৃত মন্থন করা হয়েছিল যে, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এটাও দেখতে খুব সুন্দর লাগছিল, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে তৈরি করা, কোনটা ছেড়ে কোনটা বলি। তো এরপরে আমরা ওই মন্দির দেখা কমপ্লিট করে এখনকার নতুন মন্দিরের মধ্যে সবচাইতে মানে যেটা আর কি সবাই আর কি দেখে, বা সবচাইতে বিখ্যাত যে মন্দির, প্রেম মন্দির। এবং আমরা এই মন্দিরে কিন্তু সন্ধেবেলায় গেছিলাম, কারণ হচ্ছে এখানের লাইটিংটাই সবচাইতে বড় কিছু, আমি যেটা শুনে এসেছিলাম। তো মোটামুটি সন্ধেবেলা, খুব সন্ধেবেলা নয়, এখনও দিনের আলো ছিল। এরপরে আস্তে আস্তে দিনের আলোটা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু ওনারা ওই লাইটিং শোটা অলরেডি কিন্তু বাইরে থেকে শুরু করে দিয়েছে, এবার ভেতরেও শুরু হবে। তো প্রথমে মন্দিরটা এত সুন্দর করে সাজানো, তবে এখানে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়েছিল, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। এবার জুতো রাখার জন্য বা ব্যাগ রাখার জন্য অনেক বড় বড় লাইন পড়েছিল। তো দেখুন এইটা হচ্ছে লাইটিং শো, যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর আমার মন্দিরটা খুব ভালো লেগেছে, কারণ কি এই লাইটিং শোটা হয়তো আমরা অন্য কোথাও দেখতে পাবো, কিন্তু মন্দিরটা খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। আর এখানকার সন্ধ্যারতিটাও বেশ অন্যরকম, মানে ইনারা পুরো মন্দিরটাকে ঘিরে ঘিরে সন্ধ্যারতিটা করে, যেটা দেখতে বেশি সুন্দর লেগেছে। আর ওনাদের আই থিঙ্ক ওটা তো ওরকমভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু একটা মূর্তি ছিল, সেই মূর্তিকে নিয়ে ওনারা ঘুরছিলেন। আমার মনে হয় সেই মূর্তি হয়তো কোনো এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন তেনার ওটা। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের কারুকার্য, ভেতরেও কিন্তু অনেক লোক ছিল। আমি যেহেতু ভিড়ে একটু ভয় পাই, তাই আমি আবার ঢুকতে একটু ভয় লাগছিল আমার। তারপরেও কিন্তু আস্তে আস্তে শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমি এগিয়ে চলেছিলাম। আর এই মন্দিরে কিন্তু মানে উপরেও ওঠা যায়, মন্দিরটা দ্বিতল, মানে 3 তল, কিন্তু একদম ছাদে যাওয়া যায় না, মন্দিরের উপরে ওঠা যায় আর হচ্ছে নিচের তলে। খুব সুন্দর, মন্দিরের ভেতরে কারুকার্য খুব সুন্দর। যেহেতু মন্দিরের মানে মেন কালারটা যেহেতু সাদা, তার জন্য না এই লাইটিংগুলো খুব ভালোভাবে খেলে। আর এখানে আমাদের কয়েকটা স্টিল ফটো, কারণ এত দূর থেকে গেছি, কয়েকটা ফটো তো